8 তারিখে শুরু হওয়া বিএসএফ বিজিবির 4 দিনের বৈঠক শেষ হয়েছে গতকাল বিকালে। কি আলোচনা ও সিদ্ধান্ত হলো এই বৈঠকে আমি সর্বশেষ প্রাপ্ত তথ্যগুলো পর্যালোচনা করেছি। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে পরিষ্কার করা দরকার। এই মুহূর্তে উন্মুক্ত সংবাদ সূত্রে 57তম বিএসএফ বিজিবি বৈঠকের পূর্ণাঙ্গ জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশন বা যৌথ বিবৃতির পূর্ণ পাঠ এখনো প্রকাশিত হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে যে বৈঠক শেষে যৌথ নথি চূড়ান্ত করা হয়েছে, কিন্তু তার সম্পূর্ণ ভাষ্য এখনো প্রকাশ্যে আসেনি। তবে বৈঠক শেষে যে বিষয়গুলো স্পষ্ট হয়েছে সেগুলোর ভিত্তিতে একটি রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষণ করা যায়, আমি সেই চেষ্টা করছি। প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পুশিন ইস্যুতে অচল অবস্থা বহাল। বাংলাদেশের অবস্থান কি ছিল? সীমান্তে একতরফাভাবে মানুষ ঠেলে পাঠানো বা পুশব্যাক করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী এবং কারো নাগরিকত্ব যাচাই ছাড়া তাকে বাংলাদেশে পাঠানো গ্রহণযোগ্য নয়। ভারতের অবস্থান কি ছিল? তারা অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের নিজের দেশের আইন ও বিদ্যমান দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুযায়ী, দ্বিপাক্ষিক মানে বাংলাদেশের সাথে মিলে প্রক্রিয়া অনুযায়ী ফেরত পাঠাচ্ছে। বাংলাদেশ নাগরিকত্ব যাচাই করতে দীর্ঘ সময় নিচ্ছে বলেও ভারতীয় পক্ষ অভিযোগ করছে, এমনকি বেশ কিছু কোনো উত্তরই পাঠাচ্ছে না। এইটা বিশ্লেষণ করলে কি পাই আমরা? এই ইস্যুতে কোনো সমঝোতা হয়নি, বরং দুই পক্ষই নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করেছে। এটি সম্ভবত এই বৈঠকের সবচেয়ে বড় বাস্তবতা। ভবিষ্যতেও সীমান্তে পুশব্যাক নিয়ে উত্তেজনা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়, সীমান্ত হত্যা প্রশ্নে বাংলাদেশ চাপ বজায় রেখেছে। বাংলাদেশ এই বৈঠকে সীমান্ত হত্যা, আহত করা, নির্যাতন, নিরস্ত্র বাংলাদেশিদের বিরুদ্ধে প্রাণঘাতী বলপ্রয়োগ এগুলো বন্ধ করার দাবি জোরালোভাবে তুলেছে। আর ভারত কি বলেছে? ভারত বলেছে তারা তাদের সীমানায় তাদের দেশের আইন অনুযায়ী বিচার করবে এবং সেইভাবে যে শাস্তি পাওনা, যেভাবে এই কেসগুলো দেখা দরকার সে সেইভাবেই করছে। এর বিশ্লেষণ করলে আমরা কি পাই? যদিও যৌথভাবে জিরো বর্ডার কিলিং ঘোষণা আসেনি, বাংলাদেশ বিষয়টিকে আবারও শীর্ষ আলোচ্য সূচিতে তুলতে সক্ষম হয়েছে। এটি ঢাকার জন্য একটি কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা যেতে পারে। কিন্তু এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হলো, গত 1 জুন ঢাকা সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বর্ডার কিলিং এর যে নতুন সংজ্ঞা দিয়েছিলেন, অর্থাৎ ভারত তার নিজস্ব সীমানায় অবৈধ প্রবেশ, চোরাচালান ইত্যাদি নিয়ে তাদের দেশের অর্থাৎ ভারতের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেবে, এই সংজ্ঞা যেটা দিয়েছিলেন আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, সেই সংজ্ঞা কিন্তু বিজেপি নিজেই মানল না, সেটা এই বৈঠকে দেখা গেল। তৃতীয়ত, ভারতের অগ্রাধিকার ছিল নিরাপত্তা ও অনুপ্রবেশ নিয়ে। ভারতীয় পক্ষ জোর দিয়েছে সীমান্ত বেড়া ভাঙা, তার কেটে নেওয়া, অনুপ্রবেশ, আন্তঃসীমান্ত অপরাধ, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে মদদ দেয়া, সীমান্ত অবকাঠামো নির্মাণে বাধা সৃষ্টি করা, এই বিষয়গুলোর উপর ভারত জোর দিয়েছিল। বাংলাদেশ তারা এই বিষয়ের আলোচনায় তারা ভারতের কথার তারা প্রতিবাদ করেছে। আমরা বিশ্লেষণ করলে কি পাই? ভারতের কাছে বর্তমানে মূল রাজনৈতিক বার্তা হলো সীমান্ত নিরাপত্তা, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্তে অবৈধ অভিবাসন প্রশ্নটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। ফলে দিল্লি সেই অবস্থান থেকে সহজে সরে আসবে না। কয়েকদিন আগে গ্রামবাসীরা, বাংলাদেশিরা ও বিজিবি একত্রে প্রায় 80 কিলোমিটার সীমান্ত বেড়ার তার কেটেছিল। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে ভারত এই ঘটনার উল্লেখ করে বিজিবিকে সতর্ক করে দিয়েছে, এই বলে যে এমন ঘটনা ভবিষ্যতে ঘটানোর চেষ্টা হলে বিএসএফ চরম ব্যবস্থা নিতে বাধ্য হবে। তাতে যদি মৃত্যুর হয়, বর্ডার কিলিং হয়, তাতেও বিএসএফ পিছিয়ে আসবে না এবং সেই ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিএসএফ এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়েছে। চতুর্থত, কেন এই বৈঠক আগের বৈঠকগুলোর তুলনায় তাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কারণ
বিএনপি সরকারের ক্ষমতায় আসার পর এটি প্রথম বড় সীমান্ত বৈঠক। দ্বিতীয়ত, পুশিন বা পুশব্যাক ইস্যু গত এক বছরে সবচেয়ে বড় দ্বিপাক্ষিক বিরোধে পরিণত হয়েছে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে খুবই খারাপ একটা জায়গায় পৌঁছেছে এই পুশব্যাক ইস্যুতে, অন্যান্য ইস্যু যদিও আছে। তৃতীয়ত, সীমান্তে একাধিক মুখোমুখি অবস্থান, যেটাকে স্ট্যান্ড অফ বলা হয়, সেটা তৈরি হয়েছে বিএসএফ ও বিজিবির মধ্যে। এটা বিশ্লেষণ করলে আমরা কি পাই? দুই দেশই বুঝেছে যে পরিস্থিতি কিন্তু খুবই উত্তপ্ত এবং এটা যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে সীমান্তে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। যে কথাটা আমি ইতিপূর্বে বেশ কয়েকবার আমি এই বিষয়টা নিয়ে আমি বলেছি যে পরিস্থিতিতে সীমান্ত সরগরম হচ্ছে তাতে আগামী দিনে কিন্তু দুদেশের সম্পর্ক এমনকি সীমান্তে ছোটখাটো সংঘর্ষ থেকে বড় কিছু ঘটতে পারে এবং এটা পারে বলেই মতভেদ থাকা সত্ত্বেও এই বৈঠকে ঠিক হয়েছে যে স্থানীয়ভাবে যোগাযোগের চ্যানেল খোলা রাখা হবে, অর্থাৎ বিএসএফ এবং বিজিবির মধ্যে স্থানীয় পর্যায়ে। তাহলে এইবার আসি শেষ যে কথা সেইখানে, বাংলাদেশ কি কিছু অর্জন করেছে এই মিটিং থেকে, এই বৈঠক থেকে? আর ভারত বা কি পেল? আদৌ কিছু পেয়েছে কি? দেখুন, বাংলাদেশের অর্জন কথাটা প্রথমে আসি। সেটা হচ্ছে পুশব্যাক প্রশ্নটি অন্তত আলোচনার কেন্দ্রে নিয়ে এসছে এবং আমরা যতদূর খবর পেয়েছি সেটা হচ্ছে পুশব্যাক নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে। দ্বিতীয়ত, ভারতকে বাংলাদেশ বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনায় নিয়ে আসতে বাধ্য করেছে, বাধ্য করবে, কারণ এখানে তো আলোচনার জন্যই আসছে, এখানে তো লড়াই করতে আসছে না। সীমান্ত হত্যা, তৃতীয়ত সীমান্ত হত্যা এবং মানবাধিকার প্রশ্ন পুনরায় তুলে ধরেছে। তবে সীমাবদ্ধতা কোথায়? ভারত তার অবস্থান এক চুল পরিবর্তন করেনি। পুশব্যাক বন্ধের কোনো প্রকাশ্য প্রতিশ্রুতি ভারত বিন্দু মাত্র দেয়নি, অর্থাৎ যেভাবে পুশব্যাক চলছে আগামী দিনে সেইভাবেই চলবে। এইবার আসি সামনের কয়েক মাসে কি হতে পারে এই বিষয়টা নিয়ে এইবার দেখা যাক। তিনটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এক, স্ট্যাটাস কো, অর্থাৎ বৈঠক চলবে, সীমান্তে মাঝে মধ্যে পুশিন বিতর্ক, ছোটখাটো স্ট্যান্ড অফ, এগুলো চলতেই থাকবে, অর্থাৎ যেমন চলছে এখন তেমন চলবে। দ্বিতীয়ত, যাচাই ভিত্তিক প্রত্যাবাসন ব্যবস্থা, যেটা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে ন্যাশনাল আইডেন্টিফিকেশনের ভিত্তিতে তাড়াতাড়ি তাদের নাগরিকত্ব বিচার করে তাদের ফেরত নেওয়ার ব্যাপারটা দেখা হবে। সেই নাগরিকত্ব যাচাইয়ের দ্রুততর পদ্ধতি নিয়ে দুদেশ আগামী দিনেও কাজ করতে পারে। আর তৃতীয়ত, নতুন উত্তেজনা কি? যদি আবার বড় আকারে পুশিন বা পুশব্যাক বা সীমান্তে হতাহতের ঘটনা ঘটে তাহলে রাজনৈতিক উত্তেজনা এবং সীমান্তের উত্তেজনা দুটোই দ্রুত বাড়তে পারে। তাহলে এই বৈঠকের এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি তার সারসংক্ষেপ করলে কি বলতে পারি? এই বৈঠকের সবচেয়ে বড় বার্তা হলো বাংলাদেশ ও ভারত আলোচনা চালিয়ে যেতে রাজি, কিন্তু পুশব্যাক প্রশ্নে এখনো মৌলিক মতপার্থক্য রয়ে গেছে, অর্থাৎ বৈঠকটি সম্পর্ক ভাঙনের দিকে যায়নি, আবার কোনো বড় সমঝোতাও তৈরি করতে পারেনি। কাঁটাতারের বেড়া, সেখানেও ভারত তার অবস্থান থেকে বিন্দুমাত্র পিছিয়ে আসেনি। আগামী দিনেও কাঁটাতারের বেড়া কাজ চলবে এবং ভারত কোনো রকম এখানে জিরো টলারেন্স নীতি নিয়েছে। তৃতীয়ত, সীমান্ত পরিস্থিতি আপাতত ম্যানেজড টেনশন, মানে যে টেনশনকে মোটামুটি ম্যানেজ করা যায় এমন একটা পর্যায়ে রয়েছে। যদি আগামী কয়েক ঘন্টা বা আগামীকাল পূর্ণাঙ্গ জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশনস জেআরডি সেটা যদি প্রকাশিত হয় তাহলে তার ভাষা, ব্যবহৃত শব্দ, মানে এগ্রিড হয়েছে কিনা, কোনো পয়েন্ট কতটা এগ্রিড হলো কিংবা এগ্রিড না হয়ে নোটেড হলো কিংবা রেইটারেটেড হলো, মানে পুনরায় এটা আলোচনার মধ্যে নিয়ে আসা হলো, আবার এক্সপ্রেসড কনসার্ন, যে এই ব্যাপারে দুদেশ কারা কি কনসার্ন বা তাদের চিন্তা ব্যক্ত করলো, এই সব বিশ্লেষণ করে আরো গভীর কূটনৈতিক পাঠ
আমি করতে পারবো এবং সেটা সম্ভব হলে আপনাদের সামনে তখন নিয়ে আসবো। আপনারা জানেন যে 7 থেকে 9 জুন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি গিয়েছিলেন মস্কো সফরে, এবং খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই হচ্ছে প্রথম সরকারি রাশিয়া সফর। আর তিনি সেখানে আলোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে, এবং লাভরভের আমন্ত্রণে তিনি গিয়েছিলেন, এটা আমরা জানতে পারছি। 8ই জুন মস্কোতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠক হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে বিশেষ গুরুত্ব যে দিয়েছিল এমন কথা বলা যায় না, তবুও হ্যাঁ, যেহেতু শেখ হাসিনা সরকারের পতনের পর যে তারেক রহমান সরকার, প্রথমে মোহাম্মদ ইউনূসের সরকার ছিল, সেই সরকারের আমলেও রাশিয়ার সাথে সম্পর্ক খুব খারাপ ছিল। খারাপ থাকার বড় কারণ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সেই প্রকল্পে $5 বিলিয়ন ঘুষ দেওয়ার বিষয়টা নিয়ে যে অভিযোগ তুলেছিল বাংলাদেশ, সেইটা নিয়ে রাশিয়ার সাথে মোহাম্মদ ইউনূস সরকারের সম্পর্ক খারাপ হয়ে যায়, এবং তারপরে সেই জন্য সেই আমলে সেরকম বড় কোনো সফর হয়নি। যদিও বাংলাদেশের যে সেনানায়ক তিনি রাশিয়া সফর করেছিলেন ইউনূসের আমলে, এটা ঠিক। যাই হোক, একটা নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের এই মস্কো সফর বা রাশিয়া সফর তার একটা গুরুত্ব আছে। বাংলাদেশ ও রাশিয়ার বিভিন্ন সরকারি সূত্র এবং বাংলাদেশি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে এই যে সফর, এই সফরের কেন্দ্রে ছিল জ্বালানি ও বিদ্যুৎ সহযোগিতা। কোনটা? প্রসঙ্গ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এছাড়া বাণিজ্য বিনিয়োগ নিয়ে কথা হয়েছে, বিজ্ঞান প্রযুক্তি নিয়ে, শিক্ষা। আর একটি বিষয় নিয়ে খুব বড় কথা হচ্ছে, সেটা হচ্ছে জনশক্তির রপ্তানি, অর্থাৎ শ্রমশক্তির রপ্তানি। বাংলাদেশে আপনারা জানেন যে আরব রাষ্ট্রগুলোতে এখন বর্তমানে যুদ্ধের আবহে এবং নানা কারণে সেখান থেকে বাংলাদেশি শ্রমিকদের যাওয়াটা অনেকটা কমে গেছে, এবং সেখানটায় এদিকে আবার রাশিয়ারও দরকার হচ্ছে, কারণ ইউক্রেনের সাথে যুদ্ধে তাদের অনেক সৈন্য ক্ষয় হয়েছে, তাদের অনেক শ্রমশক্তির দরকার এখন। সুতরাং সেই হিসাবে রাশিয়ারও শ্রমিক দরকার, সেই জন্যে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখানে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারা এই সফরে কি রকম কি পাওনা হয়েছে সেটা নিয়ে, কার কি দেনা পাওনা, কি সিদ্ধান্ত, কি আলোচনা ইত্যাদি, এইসব নিয়ে নানা কথা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের আগে এবং সফর চলাকালে কয়েকটি বিষয় নতুনভাবে তুলে ধরে। বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক মেরামত করতে চায়, জ্বালানি, শিক্ষা ও বাণিজ্যে তারা সহযোগিতা বাড়াতে চায়, যে সহযোগিতা বর্তমানে আছে সেটা বাড়াতে চায়। এছাড়া আন্তর্জাতিক মঞ্চে সমন্বয় বাড়ানোর আগ্রহ আছে, এবং এই প্রসঙ্গে চলে আসে দুটো জায়গা। আমি অন্য সমস্ত বিষয়কে একটু সরিয়ে রেখে বিশেষ করে দুটো বিষয় নিয়ে এখানে আলোচনা করব। একটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে দু দেশের মধ্যে সম্পর্কের যে ঘাটতি ঘটে গিয়েছিল, সেই বিষয়টা বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে এবং এই সফরে সেটা কতটা কি উন্নতি হলো সেইটা বলবো। আর দ্বিতীয়ত হচ্ছে ব্রিক্সের সদস্য হওয়ার জন্য বাংলাদেশ একটা আগ্রহ দেখাচ্ছে। এটা মনে রাখবেন, ব্রিক্স হচ্ছে আমেরিকার বিরুদ্ধে। তাহলে আমেরিকার বিরুদ্ধে ব্রিক্সের সেখানটায় কারা রয়েছে? ব্রিক্সের বি ফর ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই দেশগুলোর নাম দিয়ে ব্রিক্সের মূল এটা আসে। কিন্তু বড় কথা হচ্ছে সেটা হচ্ছে এই 5টা দেশের বাইরেও আরো বহু দেশ
যাদের মধ্যে আরব দেশও রয়েছে, তারাও ব্রিক্সের সদস্য হতে আগ্রহ দেখাচ্ছে। সুতরাং ব্রিক্স হচ্ছে একটা বড় আন্তর্জাতিক জোট। এই জোট অর্থনৈতিক, সামরিক ইত্যাদি সব দিক দিয়ে এই জোট একটা বড় জোট হতে যাচ্ছে, এবং সেইখানটায় বাংলাদেশ এর আগেও আগ্রহ দেখিয়েছে, আবার নতুন করে সেইটাতে আগ্রহ দেখাচ্ছে। মনে রাখতে হবে, আমেরিকার থেকে, আমেরিকা রক্তচক্ষু উপেক্ষা করেই যেতে হলে বাংলাদেশকে যেতে হবে। সেটা কতটা সম্ভব সেটা নিয়েও আমরা আলোচনা করব। সুতরাং অন্যান্য সমস্ত বিষয় ছেড়ে আমরা দুটো বিষয় নিয়ে এখানে কথা বলি, এবং যার জন্য আমরা কথা বলবো যে খলিলুর রহমানের রাশিয়া সফরে বড় আইটেম হয়েছে রূপপুর এবং ব্রিক্স। এই দুই ব্যাপারে কি হলো কি হলো না। দেখুন, রূপপুরে $5 বিলিয়ন ঘুষ রাশিয়া জানতে চাইল খলিলুর রহমানের কাছে। তদন্তের প্রক্রিয়া, তদন্ত কত দূর, আর এর জন্যে আটকে গেল কিনা ব্রিক্সের দরজা, আমরা সেটাও আলোচনা করব। 2026 সালের বাংলাদেশ একদিকে দেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অবকাঠামো প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অন্যদিকে সেই প্রকল্পকে ঘিরে $5 বিলিয়ন দুর্নীতির অভিযোগ। আর ঠিক সেই সময়ই বাংলাদেশের সামনে নতুন একটি কৌশলগত প্রশ্ন উঠে এলো, ব্রিক্সের দরজা কি খুলবে বাংলাদেশের জন্য? যদি খোলে তাহলে কি রাশিয়া হবে সেই দরজার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি? কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আছে। এক তো আমেরিকার প্রশ্ন, সেটা বললাম একটু আগে, আর যে রাশিয়ার বিরুদ্ধে পরোক্ষভাবে ঘুষ ও দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই রাশিয়ার সঙ্গেই আবার কেন সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে চাইছে ঢাকা? তার উপায় নেই। এই জন্য এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তার সবকিছুই রাশিয়ার তত্ত্বাবধানে, রাশিয়ার সাহায্যে হচ্ছে। শ্যাম চাচা মানে আমেরিকা, যার কাছে গোপন বাণিজ্য চুক্তির নামে মোহাম্মদ ইউনূসের সরকার বিএনপি এবং জামাতের সমর্থন নিয়ে একটা গোপন বাণিজ্য চুক্তি করেছিল, সেই চাচা কি বাংলাদেশের খলিলুর রহমানের এই আমেরিকা সফরে ক্ষুব্ধ হবে না? হবে না। তার কারণ হচ্ছে একটা, খলিলুর রহমান সভাপতি হয়েছেন জাতিসংঘের 1 বছরের জন্য। সেইটার জন্য তিনি বলতেই পারেন আমরা সেই ব্যাপার নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ আমি ঘুরে বেড়াচ্ছি। তবে সেটা যে উত্তরই তিনি দেন না কেন, তার আগে প্রশ্ন, রূপপুর ঘুষকাণ্ডে এতদিন পরও কেন করে ওঠা গেল না তদন্তের চূড়ান্ত রিপোর্ট? এই রিপোর্টটা কেন করা গেল না? আজ আমরা খুঁজে দেখব রূপপুর প্রকল্পের বাস্তবতা। আমরা আজকে বাস্তবতাটা খুঁজে দেখব, $5 বিলিয়ন বিতর্ক দেখব, রাশিয়ার অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য ব্রিক্স ভবিষ্যৎ। প্রথমে দেখি রূপপুর কেন এত গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলাদেশের বিদ্যুৎ ইতিহাসে রূপপুর একটি যুগান্তকারী প্রকল্প। পাবনার ঈশ্বরদীতে নির্মিত এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের তালিকায় প্রবেশ করছে। প্রকল্পটির মোট ব্যয় প্রায় $12 থেকে $13 বিলিয়ন। এর প্রায় 90% অর্থ এসেছে রাশিয়ার রাষ্ট্রীয় ঋণ থেকে। প্রযুক্তি, প্রকৌশল এবং রিঅ্যাক্টর সবই দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। 2026 সালে এসে প্রকল্পটি প্রায় শেষ পর্যায়ে। প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে এবং পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চলছে। বাংলাদেশের জন্য এর অর্থ শুধু বিদ্যুৎ নয়, এর অর্থ শিল্পায়ন, জ্বালানি নিরাপত্তা এবং আমদানি করা জীবাশ্ম জ্বালানি যথা কয়লা, পেট্রোল, গ্যাসের ওপর নির্ভরতা কমানো। এবার আসি, কোথা থেকে এলো $5 বিলিয়ন ঘুষ দেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগটি 2024 সালের শেষ দিকে হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। শেখ হাসিনা সরকারের পতনের পর তার ও তার পরিবারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির রাজনৈতিক অভিযোগের বন্যা শুরু হয়। সেই বন্যার মতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের অন্যতমটি হলো রূপপুর প্রকল্পে ঘুষ খাওয়ার অভিযোগ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক রূপপুর প্রকল্পে দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর অভিযোগে তদন্ত শুরু করে। অভিযোগ ছিল ভয়ঙ্কর।
শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিক সহ কয়েকজনের বিরুদ্ধে প্রায় $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগ সামনে আসে। সংখ্যাটা এতটাই বড় ছিল যে তা শুধু বাংলাদেশের রাজনীতিকেই নাড়িয়ে দেয়নি, আলোড়ন সৃষ্টি হয়েছিল লন্ডন, মস্কো এবং আন্তর্জাতিক রাজনীতি এবং সংবাদ মাধ্যমেও। কিন্তু এখানেই শুরু হয় আরেক বিতর্ক, কারণ অভিযোগ যত বড়, প্রমাণ তার তুলনায় কিছুই ছিল না। আর সেটা বোঝা যাচ্ছে আজ পর্যন্ত প্রায় 1.5 বছর পরেও তদন্তের কোনো ফলাফল, এমনকি অগ্রগতি কোন পর্যায়ে, সেটাও প্রকাশ হয়নি। রাশিয়া কেন ক্ষুব্ধ হয়েছিল? অনেকেই মনে করেন অভিযোগটি শুধুমাত্র ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। আসলে তা কিন্তু নয়, কারণ যদি $5 বিলিয়ন ঘুষের অভিযোগ সত্যি হয়, তাহলে প্রশ্ন উঠবে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের ভূমিকা তাহলে কি ছিল? ঘুষ খাওয়া যেমন অন্যায়, ঘুষ দেওয়াটাও সমপরিমাণ অন্যায়। সেই কারণে রাশিয়া অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া দেখায়। রোসাটম আনুষ্ঠানিকভাবে অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে, এমনকি তারা আদালতেও বিষয়টি নিয়ে যাওয়ার হুমকি দেয় নিজেদের সুনাম রক্ষার জন্য। রুশ অবস্থান ছিল পরিষ্কার, রূপপুর প্রকল্প বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য। এটাকে রাজনৈতিকভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে, আর সেটা করছে আমেরিকা ও পশ্চিমা শক্তির মদতপুষ্ট ইউনূস সরকার। তো মোহাম্মদ ইউনূসের সরকার রাশিয়ার অভিযোগ মানেনি, তদন্ত চালু থাকে। কিন্তু প্রশ্ন, তদন্ত কি হলো? আসি এই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। 2026 সাল, 1.5 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, তবুও দুদকের চূড়ান্ত রিপোর্ট নেই, তদন্তের অগ্রগতির কোনো খবর নেই। বাস্তবতা হলো তদন্ত অফিসিয়ালি চালু আছে, কিন্তু আনঅফিসিয়ালি বন্ধ। অভিযোগ তুলে নেওয়া হয়নি, আবার অভিযোগ প্রমাণের কোনো চেষ্টাও এখন নেই। অভিযোগ তুলে নেওয়া হয়নি কারণ তাতে শেখ হাসিনা মাইলেজ পেয়ে যাবেন, তার পজিশন আরো শক্তিশালী হবে। তিনি বলতে পারবেন, এত তো বলেছিলে $5 বিলিয়ন ঘুষ নিয়েছে, বিদেশে টাকা পাঠিয়েছে, কি হলো? মুখ পূর্বে হাসিনা বিরোধী শক্তির, যার মধ্যে বিএনপিও আছে। একই সঙ্গে অভিযোগ প্রত্যাহার করলে রাশিয়া খুশি হবে, কিন্তু আবার খেপে যাবে আমেরিকা। অর্থাৎ বাংলাদেশ এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে দুদিকে যাওয়াই বিপদের। অভিযোগ আছে, তদন্ত আছে, কিন্তু সিদ্ধান্ত নেই। রাজনৈতিকভাবে এটি একটি অস্বস্তিকর পরিস্থিতি, কারণ ওই যে বললাম, অভিযোগ প্রত্যাহার করলে সরকারকে জবাব দিতে হবে, আর অভিযোগ প্রমাণ করতে না পারলে তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। ফলে বিষয়টি এক ধরনের কূটনৈতিক রেফ্রিজারেটরে, ফ্রিজারে রাখা হয়েছে। এই অবস্থা রাশিয়ার আত্মমর্যাদায় ঘা দিচ্ছিল। এবার খলিলুরকে তার জন্য প্রথমেই রাশিয়ার কাছে জবাব দিয়ে দিতে হয়েছে, এবং সেই জবাব দিয়ে রাশিয়াকে আবার এই প্রকল্পে শক্তিশালী পার্টনার হিসেবে আরো বেশিভাবে যোগ দেওয়ার জন্য সাধ্য সাধনা করতে হয়েছে ডক্টর খলিলুর রহমানকে। 2026 সালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের মস্কো সফর তাই রূপপুর প্রকল্পকে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম ভিত্তি হিসেবে শেষ পর্যন্ত তুলে ধরা গেছে। রোসাটম এখন বাংলাদেশের জন্য শুধু ওই রূপপুর প্রকল্প নয়, বাংলাদেশের জন্য নতুন প্রজন্মের ক্ষুদ্র মডিউলার রিঅ্যাক্টর এবং ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ধারণাও সামনে এনেছে। অর্থাৎ মস্কো স্পষ্ট বার্তা দিচ্ছে, ঠিক আছে, তোমাদের ঘরোয়া রাজনীতির কথা বুঝলাম, আর আমরাও চাই রূপপুর শেষ নয়, অতএব দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব শুরু হয়েছে। আর এখানেই আসছে ব্রিক্সের প্রশ্ন। এখন আসি সবচেয়ে বড় ভূ রাজনৈতিক প্রশ্নটিতে। ব্রিক্স। বর্তমানে ব্রিক্স বিশ্বের দ্রুত বিকাশমান অর্থনৈতিক জোটগুলোর একটি। এখানে রয়েছে, আগেই বলেছি, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা। এর সঙ্গে আরো বহু দেশ আসছে স্বেচ্ছায়। খলিলুরের মস্কো যাত্রার পেছনে ছিল বাংলাদেশের ব্রিক্স তাতে যোগদান করার ইচ্ছা। বাংলাদেশ অতীতেও ব্রিক্সে যোগদানের আগ্রহ দেখিয়েছে, কিন্তু সদস্যপদ পাওয়া শুধুমাত্র অর্থনৈতিক প্রশ্ন নয়, এটা রাজনৈতিক আস্থারও প্রশ্ন। আর এখানেই রূপপুরের গুরুত্ব, কারণ আমেরিকার কোলে যাওয়ার ফলে
রাশিয়া থেকে দূরে চলে গিয়েছে বাংলাদেশ। আর রূপপুর প্রকল্পের মাধ্যমে আবার রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা হতে পারার সম্ভাবনা এসেছে। কারণ রূপপুর হলো বাংলাদেশ রাশিয়া সম্পর্কের সবচেয়ে বড় প্রতীক। যদি রূপপুর সফল হয় তাহলে রাশিয়ার কাছে বাংলাদেশ একটি নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসেবে শক্ত অবস্থান তৈরি করতে পারবে। অন্যদিকে যদি রূপপুরকে ঘিরে দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিতর্ক চলতেই থাকে তাহলে সেটি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য আরো অস্বস্তিকর হয়ে উঠবে। আর শুধু তো রাশিয়ার নেক নজরে থাকা নয়, এই সুযোগে ভারতের নেক নজরে আসাটা উদ্দেশ্য। নানাবিধ কারণে ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে মোহাম্মদ ইউনূসের আমলের বরফ ঠান্ডা পরিস্থিতির থেকেও খারাপ হওয়ার দিকে দ্রুত চলে যাচ্ছে। মনে রাখতে হবে সেটা অন্তর্বর্তী সরকার, আর এটা একটা নির্বাচিত সরকার। এই সম্পর্ক মানে তারেক রহমানের সরকার নির্বাচিত, সুতরাং সম্পর্ক এখন আরো খারাপ হলে সেটা সত্যিই খুবই খারাপ ব্যাপার। এই সম্পর্ক ঠিকঠাক করতে গেলে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্কটা সাহায্য করবে, কারণ দুনিয়া জানে রাশিয়া আর ভারত তাদের মধ্যে সম্পর্কের যে গভীরতা সেটা। খলিলুর রহমানের মস্কো যাত্রার পেছনে ভারতও তাই একটা পরোক্ষ কারণ। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, রূপপুরের গল্প কি দুর্নীতির গল্প নাকি এটি বাংলাদেশের জ্বালানি স্বাধীনতার গল্প? হয়তো দুটো প্রশ্নের উত্তরই এখনো পুরোপুরি পাওয়া যায়নি। আজ পর্যন্ত $5 বিলিয়ন অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি, আবার আনুষ্ঠানিকভাবে মিথ্যেও প্রমাণিত হয়নি, আবার এইটা প্রত্যাহার করা হয়নি দুর্নীতির তদন্ত। একটি বিষয় পরিষ্কার, রূপপুর এখন শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি, রাশিয়ার সম্পর্ক রাশিয়ার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক এবং পরোক্ষে আবার ভারতের সঙ্গেও সম্পর্ক স্থাপন, চীনের সাথেও জোট বাঁধা, তার সাথেও থাকা এবং সম্ভাব্য ব্রিক্স ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে গেছে। মনে রাখবেন তার মধ্যে কিন্তু পাকিস্তান নেই। তদন্তের রিপোর্ট হয়তো কোনোদিন প্রকাশ হবে না, কিন্তু রূপপুর নিয়ে রাজনৈতিক বিতর্ক একদিন শেষ হবে। রূপপুরের চুল্লিতে যখন প্রথমবারের মতো পূর্ণ মাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে তখন ইতিহাস নতুন করে প্রশ্ন করবে, বাংলাদেশ কি তাহলে শুধু একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছিল, নাকি সে সময় থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের নতুন ভূ রাজনৈতিক অধ্যায়? আর এই অধ্যায় কিন্তু চীন, ভারত, রাশিয়া এদের একত্র হওয়া, কিন্তু আবার দূরত্বে চলে যাওয়া পাকিস্তান এবং আমেরিকা থেকে। বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর মন্তব্যে জানান আপনার মতে ব্রিক্সে বাংলাদেশের প্রবেশের সবচেয়ে বড় বাধাটা কি? রূপপুর বিতর্ক নাকি আন্তর্জাতিক রাজনীতি, পাকিস্তান প্রেম, আমেরিকার কাছে নিজেদের বন্ধক দিয়ে দেয়া, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা কি রূপপুর এবং ব্রিক্স? ধন্যবাদ।